আগেরটার মধ্যে আছে। তো নিউটনের তৃতীয় সূত্র, এটাকে সংক্ষেপে আমরা NLM3 বলতে পারি। নিউটনস ল অফ মোশন 3, নিউটনের গতির তৃতীয় সূত্র। এটা শুধু তৃতীয় সূত্র বলে না, নিউটনের গতির তৃতীয় সূত্র বলে। নিউটনের গতির তৃতীয় সূত্র। গতিটা আসলে নিউটনের বুঝাইতেছে না এখানে, গতিটা বুঝাইতেছে বস্তুর। তো শিক্ষার্থীরা, স্টুডেন্টসরা, তোমরা নিউটনের তৃতীয় সূত্র 9-10-এ পড়ে আসছো একবার। ওইখানে নিউটনের তৃতীয় সূত্র থেকে তোমরা শুধুমাত্র ভরবেগের কিছু ম্যাথ করছিল, এবং ভরবেগের শুধু এক টাইপের না, কয়েক টাইপের ম্যাথ করছিল। ভরবেগের ম্যাথ আসলে অনেক ধরনের হয়, এবং এই সবগুলো ধরনই অ্যাডমিশন টেস্টের জন্য খুব গুরুত্বপূর্ণ। ভরবেগের প্রত্যেকটা কনসেপ্ট থেকেই প্রত্যেকটা ভার্সিটির অ্যাডমিশন টেস্টে কখনো না কখনো ম্যাথ আসছেই। তো আমরা নিউটনের তৃতীয় সূত্রে ভরবেগের কনসেপ্ট পাবো, ভরবেগের সংরক্ষণ সূত্রের কনসেপ্ট পাবো, লিফটের কনসেপ্ট পাবো, লিফটের ওজনহীনতার কনসেপ্ট পাবো, ভরবেগের সংরক্ষণ সূত্র, লিফট, এগুলো ছাড়াও আমরা ওজন পরিমাপক মেশিনগুলো কিভাবে কাজ করে সেটার ধারণাও পাবো। তো চলো শুরু করি। নিউটনের তৃতীয় সূত্রের কনসেপ্টটা আমাদের সবারই মনে আছে। এভরি অ্যাকশন হ্যাজ এ every action has a equal and opposite reaction. Every action has a equal and opposite reaction. বাংলা করলে হয় প্রত্যেকটা ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া। হ্যাজ এ মানে আছে, হ্যাজটারে এবার লাস্টে গিয়ে অ্যাড করো, তাইলেই হবে। ও আচ্ছা, হ্যাজ অ্যান ইকুয়াল, হ্যাঁ অ্যান হবে, ধন্যবাদ। তো এভরি অ্যাকশন হ্যাজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন, এটার অর্থ কি? প্রত্যেকটা ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। ভালো কথা আছে। প্রমাণ কোথায় দেখতে পাই আমরা এটার? আমাদের বাস্তব জীবনে সব ক্ষেত্রে এটা প্রমাণ দেখতে পাই। আমরা সবার প্রথম প্রমাণটা পাই হাঁটতে গেলে। আমরা যখন রাস্তায় হাঁটতে বের হই, দোকানে কেনাকাটা করতে বের হই, চায়ের দোকানে চা খাইতে বের হই, তখন আমরা হাঁটতে যাই। হাঁটতে গেলে নিউটনের তৃতীয় সূত্র ব্যবহৃত হয়, NLM3 আসে, নিউটনস ল অফ মোশন 3 আসে। আমার এখানে তো হরাইজন্টালি দেখা যাইতেছে, আমার এখানে তো হরাইজন্টালি দেখা যায়, তোমার এখানে ভার্টিক্যাল হইলো কেমনে আবার? এই মুক্তি, তোমার এখানে কি ঠিক দেখা যায়? ল্যাপটপে উল্টা হয় আর মোবাইলে সোজা দেখা যায়। এটা এখন আমি কি করতে পারি? ল্যাপটপের জন্য সোজা করলে তো মোবাইলের জন্য আবার উল্টো হয়ে যাবে। হ্যাঁ, কি করতে পারি আমি? রাইয়ান, তুমি মোবাইল দিয়ে কানেক্ট করো। তোমার মোবাইল আছে না? আছে তো, মোবাইল আছে, মোবাইল দিয়ে কানেক্ট করো রাইয়ান, মোবাইল দিয়ে ঠিক হয়। তো দেখো, এভরি অ্যাকশন হ্যাজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন, এটা আমরা পাই কোথায় গেলে? হাঁটতে গেলে। আমরা যখন ওজন মাপি, খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, আমরা যখন দোকানে এখন ডিজিটাল ওজন মাপক মেশিনগুলো ব্যবহার করি, তখন এই জায়গায় নিউটনের তৃতীয় সূত্র ব্যবহার করে ওজন মাপার মেশিনটাকে তারা বানায়। ওজন মাপতে নিউটনের তৃতীয় সূত্র আর কোথায় লাগে? পাখি যখন আকাশে উড়ে, পাখির উড্ডয়নে নিউটনের তৃতীয় সূত্র ব্যবহৃত হয়। আর কোথায় লাগে? আকাশে যখন রকেট ওড়ানো হয়। প্রচুর এক্সাম্পল আছে নিউটনের তৃতীয় সূত্রের। ঘোড়ার গাড়ি টানায় নিউটনের তৃতীয় সূত্রের ব্যবহার আছে।
ঘোড়া গাড়িকে টানে, গাড়ি ঘোড়াকে টানে, তাও ঘোড়ার গাড়ি চলে। দুইজন দুইজনকে টানে, তাও ঘোড়ার গাড়ি ঠিকই চলে। ঘোড়ার গাড়িতে নিউটনের তৃতীয় সূত্রের ব্যবহার আছে। তারপরে হচ্ছে আমরা যখন গুণ টেনে নৌকা চালানোর চেষ্টা করি, ওইখানে নিউটনের তৃতীয় সূত্রের কাজ আছে। তো দুনিয়াতে সব কিছুতেই, দুনিয়াতে আমাদের বাস্তবিক জীবনে সব কিছুতেই কোনো না কোনোভাবে আমরা নিউটনের তৃতীয় সূত্রকে খুঁজে আনতে পারবো। তো নিউটনের তৃতীয় সূত্রের এই জায়গায় যে এক্সাম্পলগুলো আছে, এক্সাম্পলগুলোর মধ্যে আমরা ওজন মাপতে নিউটনের তৃতীয় সূত্রের ব্যবহারটা নিয়ে একটু আলোচনা করতে চাই। চলেন আমরা নিউটনের তৃতীয় সূত্রের ওজন মাপতে ব্যবহারগুলো নিয়ে একটু আলোচনা করা স্টার্ট করি। মনে করেন আমরা ব্লক দেখছিলাম, তলের প্রতিক্রিয়া দেখছিলাম, ব্লক কীভাবে তলের প্রতিক্রিয়া পায় সেটা আমরা জানছিলাম। আজকে ব্যাপারগুলোকে আরও ক্লিয়ার করি এবং এখানে গুরুত্বপূর্ণ 3টা পয়েন্ট আমরা পাবো, এই পয়েন্টগুলো নিয়ে আলোচনা করি। সবার প্রথমে দেখো, আমরা তলের প্রতিক্রিয়া এভাবে জানছিলাম যে একটা বস্তুর ওজন ক্রিয়া করে নিচের দিকে, এমজি ক্রিয়া করে নিচের দিকে। এই ব্যাপারটায় প্যাচ আছে, মনোযোগ 100% দিয়ে শুনো। আর উপরে তলের প্রতিক্রিয়া আছে এন। ব্লকের ওজন আছে নিচের দিকে এমজি, আর তলের প্রতিক্রিয়া আছে উপরের দিকে এন। আচ্ছা, এবার এখানে ক্রিয়া কোনটা, প্রতিক্রিয়া কোনটা? আমরা সাধারণত কেউ আমাদেরকে জিজ্ঞেস করলে আমরা বলবো তখন যে ক্রিয়া হচ্ছে এমজি। ভেরি গুড, যারা যারা বলছো, কিন্তু এটা রং অ্যান্সার। আবার প্রতিক্রিয়া কোনটা জিজ্ঞেস করলে আমরা বলবো এন। এটা রাইট অ্যান্সার, এটা রাইট অ্যান্সার। এটা হচ্ছে তলের প্রতিক্রিয়া। হ্যাঁ, এটা বলছিলাম, মনে আছে যাদের, তারা ভেরি গুড। তো এই যে কেন উপরের দিকে একটা এন থাকলে এটার যদি প্রতিক্রিয়া বলি, নিচের দিকের এমজিটা কেন ক্রিয়া বলা যাবে না? কারণ নিউটনের তৃতীয় সূত্রের যেই সূত্রটা, আমরা শুধু সূত্রটাই পড়ি, এর ভিতরের বৈশিষ্ট্যগুলো কখনো জানি নেই। এর বৈশিষ্ট্যগুলো এরকম, ক্রিয়া প্রতিক্রিয়া সবসময় এক কিসিমের হইতে হবে, এক টাইপের হইতে হবে। দেখো, এটা ক্রিয়াটা কোন টাইপের? ওজন। আর প্রতিক্রিয়াটা কোন টাইপের? তল থেকে একটা ধাক্কা। তলের ধাক্কার ওজন কি একরকম হইল? ওজন হচ্ছে মহাকর্ষ বল। মহাকর্ষ বল থেকে ওজন আসে। দুইটা বস্তুর ভরের কারণে যে আকর্ষণ বলটা ক্রিয়েট হয় সেটা হচ্ছে ওজন। পৃথিবীর সাথে এই বস্তুর যে আকর্ষণ, সেই আকর্ষণের নামই হচ্ছে ওজন। তো ওজনটা এক জাতীয় বল, আবার তলের প্রতিক্রিয়াটা আরেক জাতীয় বল। কোত্থেকে আসতেছে তলের প্রতিক্রিয়া? একটা তলের ধাক্কা থেকে আসতেছে। কি আসছে দেখো তুমি? আওয়াজ। আচ্ছা, তাইলে নিউটনের তৃতীয় সূত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টটা হচ্ছে ক্রিয়া প্রতিক্রিয়া সবসময় একই জাতের হইতে হবে। এরা দুজন কি একই জাতের? না। তাইলে ইনি ক্রিয়া ইনি প্রতিক্রিয়া ব্যাপারটা এরকম হবে না। ইনি ক্রিয়া ইনি প্রতিক্রিয়া ব্যাপারটা এরকম হবে না, কারণ এরকম হইতে গেলে তাদেরকে কি হইতে হইতো? একই জাতের হইতে হইতো। তারা তো একই জাতের না। এ পয়েন্ট আমরা লিখি আগে। ক্রিয়া প্রতিক্রিয়া নিউটনের তৃতীয় সূত্রের শর্ত লেখো। NLM3 এর শর্ত, 3 এর শর্ত। প্রথম শর্ত, ক্রিয়া প্রতিক্রিয়া একই ধর্ম বিশিষ্ট হবে। ক্রিয়া প্রতিক্রিয়া বল একই ধর্ম বিশিষ্ট হবে। এবং 2 নম্বর, ক্রিয়া প্রতিক্রিয়া অলওয়েজ দুইটা আলাদা বস্তুর উপর ক্রিয়া করবে। এখানে একটু খেয়াল করো, এই এমজি যার উপর ক্রিয়া করতেছে, এনও তার উপর ক্রিয়া করতেছে। কেমনে? এই এমজি বলে পৃথিবী ব্লকটাকে নিজের দিকে টানে। মনে করো এটা হচ্ছে পৃথিবী, এটা হচ্ছে ব্লক। ব্লককে পৃথিবী নিজের দিকে যেই বলে টানে সেটারে আমরা বলি এমজি। আবার পৃথিবীকে ব্লকও টান দিবে নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী। ব্লকটা যদি পৃথিবী থেকে একটা টান খায়, পৃথিবীও ব্লকের কাছ থেকে একটা টান খাবে। পৃথিবী ব্লকের কাছ থেকে যে টান খাবে সেটার নামও হচ্ছে এমজি। তো দেখো, পৃথিবী যেই টানটা খাবে সেটা কোন দিকে? উপরের দিকে। ব্লক যে টানটা খাবে সেটা কোন দিকে? নিচের দিকে। তাহলে নিচের দিকে যে এমজি, এটা কার বল? ব্লকের। এটা কে পাইছে? ব্লক পাইছে। আবার এই যে উপরের দিকে তলের প্রতিক্রিয়া, এটাও কে পাইছে? ব্লক পাইছে। নিউটনের তৃতীয় সূত্রের দ্বিতীয় বৈশিষ্ট্যটা হচ্ছে ক্রিয়া প্রতিক্রিয়া দুইটা আলাদা বস্তু পাবে, একই বস্তু পাবে না। এখানে ক্রিয়া প্রতিক্রিয়া একই বস্তু পাওয়া গেল না, তাহলে কি হইল? হইল না। তাহলে আমরা এই পয়েন্টে এবার লিখি, ক্রিয়া প্রতিক্রিয়া দুটি ভিন্ন বস্তুতে প্রযুক্ত হবে। ক্রিয়া প্রতিক্রিয়া দুটি ভিন্ন ভিন্ন বস্তুতে প্রযুক্ত হবে। তিন নম্বর পয়েন্টটা শুনলে আমাদের অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে।
প্রত্যেকটা ক্রিয়াবল অথবা প্রতিক্রিয়া বল তাদের নিজস্ব একটা জোড়া নিয়ে আসবে। মনে করো এই এমজিরে যদি আমরা ক্রিয়াবল বলি, এই এমজিরে যদি আমরা ক্রিয়াবল বলি, এই এমজিরে কি বলবো? প্রতিক্রিয়া। দেখো তো এমজি এর যেই জোড়াটা সেও একই প্রকৃতির না? ক্রিয়া যিনি আসছে তিনি একই জাতের একটা প্রতিক্রিয়া নিয়ে আসছে না? তারা দুজনে মিলে একটা পেয়ার তৈরি করছে না, জোড়া তৈরি করছে না? আবার এই যে তলের প্রতিক্রিয়া, যখন এইটা প্রতিক্রিয়া হিসাবে এন আসছে তখন ক্রিয়া হিসাবেও আসবে এন। তলের কাছ থেকে ব্লক পাইছে, তল ব্লককে একটা ধাক্কা দিছে এন বলে, ব্লক তলকে একটা ধাক্কা দিবে না? এই ব্লকটা এই তলটা ব্লককে উপরের দিকে একটা ধাক্কা দিছে, এটার আমরা বলতেছি এন। এই ধাক্কাটা কে পাইলো? ব্লক পাইলো। তো ব্লক তলের কাছ থেকে ধাক্কা পাইলে তলকেও তো একটা ধাক্কা দিবে, তলকে যে ধাক্কাটা দিবে সেটাও ওই জাতেরই থাকবে। তলের কাছ থেকে ধাক্কাটা যেটা পাইছে সেটা তলকে আবার সে রিটার্নও করে দিবে। তো দেখো তলের কাছ থেকে যেটা পাইছে সেটা ক্রিয়া, তলকে যেটা দিছে ওইটা হচ্ছে প্রতিক্রিয়া। দুইটা একই জাতের হইলো না? একটা জোড়া তৈরি করলো না? একই জাতের জোড়া তৈরি করছে না? তাহলে আমরা তৃতীয় শর্তটার এভাবে বলবো যে ক্রিয়া প্রতিক্রিয়া সবসময় নিজস্ব জোড়া নিয়ে আসবে, নিজস্ব জাতের জোড়া নিয়ে আসবে, বা একই ধর্মের জোড়ায় জোড়ায় থাকবে। দেখো ক্রিয়া প্রতিক্রিয়া সর্বদা একই জাতের জোড়ায় জোড়ায় থাকবে। ক্রিয়া প্রতিক্রিয়া সর্বদা একই জাতের জোড়ায় জোড়ায় থাকবে। তো এবার এই তিনটা বৈশিষ্ট্যকে মিলাই আমরা আসল জিনিসটা এখানে আঁকি। এখানে যেটা আঁকছি এটা কি সত্যি ছিল? এখানে ঘটনাটা কি আসলে সত্যি? এটা রং। আমরা এই তিনটা বৈশিষ্ট্যের সাথে মিলাই পাইলাম এই জিনিসটা রং। চলেন এবার রাইট জিনিসটা খুঁজে বাইর করি। আপনারা গোল্লা দিয়ে রং লেখা থিয়া দিতে পারেন। এটা পুরাটা রং। এবার এটার আমরা রাইট ভার্সনটা আঁকবো, সেম জিনিসটা আঁকবো একদম সব সঠিকগুলো সহ। তোমরা এটার রং আঁকা নিচে রাইটটা আঁকো, তাইলে রং রাইটের মধ্যে তফাৎটা ধরতে পারবো পরে। এটা রং কেন আবার বলে দেয়, এটা রং কেন? এমজি নিচের দিকে, এমজিটা আমরা বলি অলওয়েজ ক্রিয়া, আর এন উপরের দিকে, এনকে বলতেছি প্রতিক্রিয়া। প্রথম শর্ত অনুযায়ী এটা রং, প্রথম শর্ত অনুযায়ী এটা রং। কেন? ক্রিয়া প্রতিক্রিয়া একই জাতের হইতে হবে, এখানে তারা একই জাতের না। দ্বিতীয় শর্ত অনুযায়ী ক্রিয়া প্রতিক্রিয়া দুইটা ভিন্ন বস্তুতে প্রযুক্ত হবে। দেখো এখানে এটারে আমরা ক্রিয়া বলতেছি, এটারে প্রতিক্রিয়া বলতেছি। ক্রিয়া প্রতিক্রিয়া কি ভিন্ন বস্তুতে প্রযুক্ত হয়েছে? ক্রিয়াটাও প্রযুক্ত হয়েছে ব্লকের উপর, প্রতিক্রিয়াটাও প্রযুক্ত হয়েছে ব্লকের উপর। তাহলে দ্বিতীয় শর্ত অনুযায়ীও এটা রং। তৃতীয় শর্ত অনুযায়ী ক্রিয়া প্রতিক্রিয়া সর্বদা একই জাতের জোড়ায় থাকবে। এই এনটা প্রতিক্রিয়াটা কি এমজি এর জোড়া হবে? একই জাতের হইলো তাইলে না, প্রতিক্রিয়ার জোড়াটাও কে হবে? এন। এনটা হচ্ছে প্রতিক্রিয়া, এই এনটা হচ্ছে ক্রিয়া, দুইজনের জোড়া একই রকম না, একই জাতের না। আবার এই এমজিটা হচ্ছে ক্রিয়া, আর উপরের দিকে ব্লক পৃথিবীকে উপরের দিকে যে টানবে সেটা হচ্ছে প্রতিক্রিয়া। এমজিটা কোত্থেকে আসছে? পৃথিবীর টানের কারণে। ব্লককে পৃথিবী একটা টান দিছে, সাথে সাথে ব্লকও পৃথিবীকে একটা টান দিছে। দেখো আমরা যখন নিউটনের মহাকর্ষ সূত্র পড়তাম তখন এখানে থাকতো একটা M1 বস্তু, এখানে থাকতো একটা M2 বস্তু। M1 এবং M2 এর মধ্যে যে আকর্ষণ বল বিরাজ করতো সেটাকে বলতাম আমরা F। মধ্যবর্তী দূরত্ব থাকতো D। আমাদের F এর মান কত থাকতো? মনে করে M1 M2 কে কত বলে আকর্ষণ করবে সেটা যদি বের করতে চাই, সেটা আসবে M1 প্লাস GM1 M2 ডিভাইডেড বাই D স্কয়ার, ঠিক না? আবার যদি কেউ জিজ্ঞেস করে M2 M1 কে কত বলে আকর্ষণ করবে, একই আসবে না? দুইটাই কি একই জাতের না? M1 ও M2 কে মহাকর্ষ বলে আকর্ষণ করে, M2 M1 কে মহাকর্ষ বলে আকর্ষণ করে। ক্রিয়া প্রতিক্রিয়া কি একই দিকে, মানে একই বস্তু পায় না ভিন্ন বস্তু পায়? দেখো M1 যদি M2 কে আকর্ষণ করে এটাকে আমরা ক্রিয়া বলতে পারি। আচ্ছা, ক্রিয়াটা কার উপর কাজ করতেছে? M2 এর উপর। তো M2 ও M1 কে আকর্ষণ করবে, সেটাকে কি বলবো? প্রতিক্রিয়া। প্রতিক্রিয়া কার উপর গেল? M1 এর উপর। আবার বলি M2 M1 কে আকর্ষণ করছে, M2 M1 কে আকর্ষণ করছে, M2 M1 কে আকর্ষণ করছে এই দিকে, তাহলে M1 যেটা পাইছে সেটার আমরা বলতেছি প্রতিক্রিয়া। আবার M1 ও M2 কে আকর্ষণ করছে এই দিকে, M2 আকর্ষিত হয়েছে, M2 এর উপর যে বলটা প্রযুক্ত হয়েছে সেটাকে আমরা বলতেছি প্রতিক্রিয়া। ইনি পাইছে ক্রিয়া, ইনি পাইছে প্রতিক্রিয়া। ক্রিয়া প্রতিক্রিয়া দুইটা ভিন্ন ভিন্ন বস্তু পায়, এখানেও সেম কাহিনী। ক্রিয়া প্রতিক্রিয়া দুইটা ভিন্ন ভিন্ন বস্তু পাওয়ার কথা, কিন্তু আমরা দেখতেছি ক্রিয়া এবং প্রতিক্রিয়া দুইটা একই বস্তু পাইতেছে, এজন্য পুরো ব্যাপারটাই এখানে রং। তো রাইট ব্যাপার কোনটা? চলেন আমরা রাইটটা দেখি। সবার প্রথমে আমরা এমজি নিয়ে আলোচনা করি।
তাহলে আমাদের প্রত্যেকটা পয়েন্ট এবার মিলে যাবে, ধাপে ধাপে প্রত্যেকটা পয়েন্ট মিলে যাবে। দেখেন এতক্ষণ যদি বুঝে থাকেন মোটামুটি, এবার ক্লিয়ার হয়ে যাবে পুরো ব্যাপারটা। এই ব্লকটাকে পৃথিবী নিজের দিকে আকর্ষণ করবে, কি বলে? এমজি বলে। এটার নাম দিয়ে দেই ব্লক। পৃথিবী আকর্ষণ করে ব্লককে, পৃথিবী আকর্ষণ করে ব্লককে, এবং এই পুরো জিনিসটাকে আমরা বললাম ক্রিয়াবল। এই পুরো জিনিসটার নাম দিয়ে দিলাম আমরা হচ্ছে ক্রিয়াবল। এই পুরো জিনিসটার নাম ক্রিয়াবল। পৃথিবী যখন ব্লককে আকর্ষণ করে, ব্লকও পৃথিবীকে আকর্ষণ করবে। আচ্ছা, ধরলাম এটা হচ্ছে আমাদের পৃথিবী, এটা হচ্ছে আমাদের পৃথিবী। এই ব্লকটাও পৃথিবীকে আকর্ষণ করবে। ব্লক পৃথিবীকে যে বলে আকর্ষণ করে, এটার নাম হচ্ছে ব্লক। ব্লক আকর্ষণ করে পৃথিবীকে। এটার উপরে লিখি, নিচে লিখলে ফিল্ড আসবে না। ব্লক আকর্ষণ করে পৃথিবীকে, এটাকে আমরা বলবো প্রতিক্রিয়া। পৃথিবী ব্লককে আকর্ষণ করে সেটা ক্রিয়া, ব্লক পৃথিবীকে আকর্ষণ করে এটা হচ্ছে প্রতিক্রিয়া। তাহলে এটা আমাদের প্রতিক্রিয়া। দেখো ক্রিয়া প্রতিক্রিয়া একই জাতির কি না? ক্রিয়া প্রতিক্রিয়া একই জাতির কি না? ব্লক পৃথিবীকে কোন বলে আকর্ষণ করবে? পৃথিবী ব্লককে যে বলে আকর্ষণ করছে। পৃথিবী ব্লককে কোন বলে আকর্ষণ করছে? এমজি বলে। তো নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী এটার যদি ক্রিয়া হয়, প্রতিক্রিয়াটাও হবে এর সমান, কিন্তু বিপরীতমুখী। তো দেখো ঠিক বিপরীতমুখী দিকেই, ঠিক বিপরীত দিকেই এমজি এর সমপরিমাণ বলে, এমজি এর সমপরিমাণ বলে ব্লক পৃথিবীকেও টান দিবে। কিন্তু কে কার দিকে যাবে? ব্লক পৃথিবীর দিকে যাবে না পৃথিবী ব্লকের দিকে যাবে? কেন? ভারী বস্তুটা হালকাকে টেনে আনতে পারে না হালকা ভারীকে টেনে নিতে পারে? ভারী। পৃথিবী অনেক ভারী, ব্লক অনেক হালকা, তো দুজনের আকর্ষণে হালকাটা ভারীর দিকে ছুটে যায়। ঠিক আছে? আমরা যদি কোনো মতে পৃথিবীর চেয়ে ভারী কোনো একটা ব্লক এখানে আনতে পারতাম, দেখা যেত আমি ব্লকটাকে উপর থেকে নিচে ফেলছি, কিন্তু ব্লকটা নিচে যাবে না, পৃথিবীটা ব্লকের কাছে উঠে আসবে। সম্ভব এটা? সম্ভব। তুমি ব্ল্যাক হোল থেকে এরকম এক বক্স ব্ল্যাক হোলের ম্যাটার নিয়ে আসলেই হবে। ব্ল্যাক হোলের যাওয়া যায় না, এটাই তো সমস্যা। ব্ল্যাক হোলের ম্যাটারগুলোর ডেন্সিটি অনেক বেশি। এক ম্যাচ বক্সের সমান ব্ল্যাক হোলের ম্যাটারে মনে করো কয়েক হাজার টন হইতে পারে। এক ম্যাচ বক্সের একটা পরিপূর্ণ ব্ল্যাক হোল ম্যাটার কয়েক হাজার টন পর্যন্ত হইতে পারে। ওয়ার্ম হোল কোনটা আরেকদিন আমরা এগুলো নিয়ে আলোচনা করবো নি, জাস্ট আমরা শুধু এই কথার খাতিরে ব্ল্যাক হোল আইছিল দেখা কইছি। আচ্ছা, এবার পৃথিবীর মুছতেছি কেন? এইখানে লেখাগুলো মনে আছে? কে কাকে আকর্ষণ করে? পৃথিবী আকর্ষণ করে ব্লককে। এটাকে কি বলছিলাম, ক্রিয়া না প্রতিক্রিয়া? ক্রিয়া, মিথস্ক্রিয়া। আচ্ছা শোনো, এই সাইলেন্ট। এবার এমজির কাজ গেল, তলের কাজ বাকি আছে। এই তল পৃথিবীর কাছ থেকে, মানে তলটা তো পৃথিবী, এই তলটা অ্যাকচুয়ালি পৃথিবীর বাইরে তল থাকবে না, পৃথিবীর মধ্যেই তলটা সীমাবদ্ধ, সমস্যা নেই। তো এই তল ব্লকটাকে একটা ধাক্কা দিবে। যখনই আমরা ব্লককে তলের উপর রাখবো, তল ব্লককে উপরের দিকে একটা ধাক্কা দিবে। তল ব্লককে যে ধাক্কা দিবে সেটাকে বলবো তলের প্রতিক্রিয়া। তো ব্লক যেহেতু তলের কাছ থেকে একটা প্রতিক্রিয়া পাইছে, সাথে সাথে ব্লক তলকে একটা ক্রিয়াও দিবে। ব্লক তলকে যে ক্রিয়াটা দিল সেটাকেও আমরা বললাম এন। এটার নাম কি? ক্রিয়া। কে পাইছে? পৃথিবী। তল পাইছে, তলটাকে পৃথিবী। তাহলে এটা হচ্ছে ব্লকের কাছ থেকে, ব্লক কর্তৃক পৃথিবীর উপর প্রযুক্ত বল, পৃথিবীর উপর প্রযুক্ত বল, এটারে আমরা কি বলবো? ক্রিয়া বল। ব্লক কর্তৃক পৃথিবীর উপর প্রযুক্ত বল, এর নাম হচ্ছে ক্রিয়া। এবার এই এনের পরিচয় কি? পৃথিবী কর্তৃক ব্লকের উপর প্রযুক্ত বল। এই এনটা হচ্ছে পৃথিবী কর্তৃক ব্লকের উপর প্রযুক্ত বল, পৃথিবী
কর্তৃক ব্লকের উপর প্রযুক্ত বল। পৃথিবী ব্লকের উপর যে বলটা প্রযুক্ত করে সেটাকে আমরা কি বলবো? প্রতিক্রিয়া বলবো। এবার দেখো আমাদের এই তিনটা শর্ত খাপে খাপে মিলে যাচ্ছে, খেয়াল করে দেখো তিনটা শর্তই খাপে খাপে এখানে মিলে যায়। দেখো এখানে তিনটা শর্তে খাপে খাপে মিলে কেমনে? প্রথম শর্ত বলছে ক্রিয়া প্রতিক্রিয়া বল একই ধর্ম বিশিষ্ট হবে। দেখো প্রতিক্রিয়া বল ক্রিয়া বল একই ধর্ম বিশিষ্ট, দুইটাই হচ্ছে এন। ঠিক আছে। 2 নম্বর শর্ত ক্রিয়া প্রতিক্রিয়া দুটি ভিন্ন বস্তুতে প্রযুক্ত হবে। এই এন প্রযুক্ত হয়েছে পৃথিবীর উপর, এই এন প্রযুক্ত হয়েছে ব্লকের উপর, আবার এই এমজি প্রযুক্ত হয়েছে ব্লকের উপর, এই এমজি প্রযুক্ত হয়েছে পৃথিবীর উপর। ঠিক আছে। এই এমজিটা কে? পৃথিবী ব্লক দ্বারা আকর্ষিত হচ্ছে এমজি বলে, আর এই এমজিটাকে ব্লক পৃথিবী দ্বারা আকর্ষিত হচ্ছে এমজি বলে। তাহলে 2 নম্বর শর্তটা ঠিক আছে, ক্রিয়া প্রতিক্রিয়া ভিন্ন বস্তুতে আছে। এবার 3 নম্বর শর্ত ক্রিয়া প্রতিক্রিয়া সর্বদা একই জাতের জোড়ায় জোড়ায় থাকবে। দেখো এই দুইটা এন ক্রিয়া প্রতিক্রিয়া একই জাতের জোড়া বানাইছে, আবার এই দুইটা এমজি ক্রিয়া প্রতিক্রিয়া একই জাতের জোড়া বানাইছে। এবার আমরা শুধু ব্লকের কথা যখন চিন্তা করতে যাব তখন ব্লকের উপর প্রযুক্ত বল কোনগুলো আছে? দেখো শুধুমাত্র ব্লকের ব্যাপারে যখন চিন্তা করতে যাব তখন ব্লকের উপর প্রযুক্ত বল কোনগুলা? শুধুমাত্র ব্লক কোন বলগুলা পাইছে? ব্লক উপরের দিকে একটা এন বল পাইছে, ব্লক নিচের দিকে একটা এমজি পাইছে। তাহলে ব্লকের এফবিটিতে কয়টা বল আসবে? 2টা। আবার পৃথিবীর এফবিটিতে কয়টা বল আসবে? 2টা। বুঝছো ব্যাপারটা? তাহলে ব্লক আর ব্লকের এই 2টা বলের জন্য উপরের বল সমান সমান নিচের বল। কেন? কারণ ব্লকের বেগ কত এখানে? 0। বেগ 0 মানে ব্লকের ত্বরণও 0, তার মানে ব্লকের লব্ধি বল কত? 0। তো লব্ধি বল যদি 0 হয় আমরা বলবো n মাইনাস mg ইকুয়াল টু 0। উপরের এনটাকে পজিটিভ ধরলাম, নিচের এনটাকে নেগেটিভ ধরলাম, উল্টা ধরলেও কোনো সমস্যা নেই, একই আসবে। তখন আমরা পাবো কি? n সমান সমান mg। ঠিক আছে। তো এটা গেল আমাদের নিউটনের তৃতীয় সূত্রের ব্যাখ্যা। এবার আমরা নিউটনের তৃতীয় সূত্র থেকে লিফটের প্রবলেমগুলোতে যাব, সেখানে ওজনের কিছু ঝামেলা দেখবো। আমরা এই ওজনের মধ্যেই আছি এখন। তো এবার আমরা নিউটনের তৃতীয় সূত্রের লিফটের কিছু ম্যাথ আছে। লিফটের উপরে ওঠার সময় একজন ব্যক্তিকে কেন নিজের ভারী মনে হয়, লিফট নিচে নামার সময় কেন একজন ব্যক্তির হালকা মনে হয়, কখন লিফটে একজন ব্যক্তির নিজেকে ওজন শূন্য মনে হবে সে স্পেসে আছে, অথবা কখন লিফট একজন ব্যক্তিকে ভর্তা বানায় ফেলবে, লিফটের ভিতরে একজন ব্যক্তি থাকবে সে লিফটের চাপে ভর্তা হয়ে যাবে, কখন হবে এগুলো? চলো আমরা এক এক করে দেখি। লেখো উপরে লিফটের সমস্যা, লিফটের প্রবলেম। লিফটের প্রবলেম মানে লিফট নষ্ট হইরা না, না তা না। লিফটের সমস্যা লিফটের ভিতরে একজন ব্যক্তি দাঁড়ায় আছে, তো এই ব্যক্তিটার ভর ধরে নিলাম আমরা m, ব্যক্তির ভর m। m কেজি ভরের এই ব্যক্তিটা যখন মনে করো লিফটটা 3 তলায় এসে থামছে, 5 তলা থেকে লিফটটা নামতেছিল, নামতে হঠাৎ করে 3 তলায় এসে থামছে। হঠাৎ করে যখন 3 তলায় এসে থামে তখন মনে হয় যে স্বপ্ন থেকে জায়গা উঠছে, নিজের একটু আবার নর্মাল মনে হয়। লিফটটা নামতেছে তখন কেমন জানি একটু লাগে, নাড়ি ভুঁড়িটা কেমন জানি মনে হয়, একটু শূন্যতা মনে হয়, একটা কেমন জানি শূন্যতা ফিল হয় একটা। তো হঠাৎ করে যখন লিফটটা কোনো একটা তালায় গিয়া থামে, কোনো একটা ফ্লোরে গিয়া থামে, তখন মনে হয় যে এখন নিজের নর্মাল লাগতেছে, নিজের আগের মতো আগের ভাগটা নিজের পাওয়া যাইতেছে। তো মনে করো এটা 3 তলায় এসে থামছে, থার্ড ফ্লোরে এসে থামছে। থার্ড ফ্লোরে কে থাকে? তোমার পরিচিত কেউ থাকে কিনা দেখো।
তো এই লোকটা যখন তিনতলায় গিয়ে লিফটের উপর থামলো, থামা একটা লিফটের উপর সে যখন দাঁড়ায় আছে, লিফটের ভিতর সে যখন দাঁড়ায় আছে, তখন লোকটা লিফটের উপর তার ওজনের সমান বল প্রয়োগ করছে। অ্যাকচুয়ালি এটা কি? অ্যাকচুয়ালি এটা হচ্ছে পৃথিবী কর্তৃক ব্যক্তির আকর্ষণ বল। ব্যক্তিকে পৃথিবী এই বলে আকর্ষণ করে। আবার এই ফ্লোরটা ব্যক্তির পায়ের পাতার উপর, ফ্লোরটা ব্যক্তির পায়ের পাতার উপর একটা তলের প্রতিক্রিয়া প্রয়োগ করে। তো ব্যক্তির উপর টোটাল দুইটা বল এখানে পাওয়া গেছে, একটা হচ্ছে তলের প্রতিক্রিয়া, একটা হচ্ছে পৃথিবীর কর্তৃক লোকটাকে আকর্ষণ। তো লোকটার উপর এই দুইটা যে বল, এই দুইটা বল মিলে লোকটাকে উপরেও নিতেছে না নিচেও নিতেছে না। লোকটা এখানে আছে স্থির, লোকটা এখানে স্থির। লোকটা কেন স্থির? ভেলোসিটি অফ ম্যান এখানে 0। ভেলোসিটি অফ ম্যান এখানে কেন 0? কারণ ভেলোসিটি অফ লিফট এখানে 0। তো দুইজনের বেগই যেহেতু 0, পুরো সিস্টেমটা যেহেতু 0, তার মানে উপরের দিকের বল আর নিচের দিকের বল, এই দুইটা বল পরস্পর সমান। এখানে আমরা বলতে পারি এফ নেট ইকুয়াল টু এম এ। হ্যাঁ বলো। না, গ্র্যাভিটি 9.80 থাকবে, তবে লিফটের যে গ্র্যাভিটি, ওই গ্র্যাভিটির মান পাল্টাবে। পৃথিবীর গ্র্যাভিটি, পৃথিবীতে ওই জি এর মান যেটা, সেটা আগের মতোই থেকে যেতেছে, শুধু লিফটের ভিতর ত্বরণটা পাল্টাবে। আমরা চাইলে এটা বের করতে পারবো লিফটের ত্বরণ কত। খেয়াল করো, লিফটের ভিতরে ব্যক্তিটার ত্বরণ যত, লিফটের ত্বরণ তত। তুমি যখন ব্যক্তির ত্বরণ বের করতেছো, তখন অ্যাকচুয়ালি লিফটের ত্বরণ বের করতেছো। তো এখানে এফ নেট সমান সমান এম এ। আমাদের এখানে এফ নেটের মানটা 0, কারণ এখানে ত্বরণের মান 0। তাহলে আমরা বলতে পারি এফ নেট ইকুয়াল টু 0। এখন এফ নেট ইকুয়াল টু 0 মানে উপরের দিকে যত বল আছে আর নিচের দিকে যত বল আছে, এই বলগুলো সমান। উপরের দিকের বলগুলোরে আমরা ধরলাম পজিটিভ ডিরেকশনের বল, নিচের দিকের বলগুলোরে আমরা ধরলাম নেগেটিভ ডিরেকশনের বল। তাহলে পজিটিভ ডিরেকশনের বল মাইনাস নেগেটিভ ডিরেকশনের বল ইকুয়াল টু আমরা পাচ্ছি 0। তাহলে এন ইকুয়াল টু এম জি। এখান থেকে আমরা ডিসিশন নিতে পারি, লিফট যখন স্থির অবস্থায় থাকে তখন ব্যক্তি তার ওজন স্বাভাবিক অনুভব করে। লিফট যখন স্থির অবস্থায় থাকে তখন ব্যক্তি তার ওজন, তার স্বাভাবিক ওজন অনুভব করে। লিফট যখন স্থির অবস্থায় থাকে, লিফট যখন স্থির অবস্থায় থাকে, স্থির অবস্থায় থাকে, তখন ব্যক্তি নিজের স্বাভাবিক ওজন অনুভব করে। লিফট যখন স্থির অবস্থায় থাকে তখন ব্যক্তি নিজের স্বাভাবিক ওজন অনুভব করে। আচ্ছা, এবার লিফটটাকে আমরা মনে করি নিচে নামাইতেছি। লিফটটাকে আমরা নামাচ্ছি নিচে। আগেরটাই লিফট স্থির ছিল, এই যে ভেলোসিটি অফ লিফট 0, থার্ড ফ্লোরে এসে লিফটটা থামছিল। তো এবার লিফটটা নিচের দিকে নামতেছে, লিফটটা নিচের দিকে গতিশীল। এখান থেকে লিফটটা নিচের দিকে গতিশীল, মনে করে এখানে একটা সুতার রোল আছে, এখানে একটা সুতার রোল আছে। সুতার রোলটা থেকে সুতা খুলে খুলে লিফটটা আস্তে আস্তে নিচে পড়ে। ঠিক আছে, সুতার রোলটা কন্ট্রোল করে কে? সুতার রোলটা কন্ট্রোল করে মনে করো কোনো একটা মেশিন। মেশিনটা সুতার রোলটাকে আস্তে আস্তে ঘুরায়, সুতাটার প্যাচ খুলে লিফট আস্তে আস্তে নিচের দিকে গতিশীল হয় অনেকটা। তো এখানে মনে করো সুতার প্যাচ আছে, সুতা প্যাঁচায় রাখছে এখানে। হ্যাঁ ছিঁড়তে পারে, তখন দুর্ঘটনা। এরকম ছিঁড়ে অনেক মুভিতে আমরা দেখি, লিফট ছিঁড়ে পড়ছে। কারেন্ট চলে গেলে পড়বে না, কারেন্ট চলে গেলে আটকায় থাকবে। ওই লিফটের যে ইয়াটা, স্পেসটা, ওই স্পেসের মধ্যে কোনো এক জায়গায় আটকায় থাকবে। আর ওই স্পেসের মধ্যে যতটুকু রিজার্ভ অক্সিজেন আছে, ততটুকু অক্সিজেনের মধ্যে যদি আবার কারেন্ট আসে, তাহলে ঠিক আছে। লিফটের ভিতর তো এয়ার সার্কুলেশন হইতেছে না, তো ওই স্পেসে যতটুকু অক্সিজেন আছে ততটুকু অক্সিজেন তুমি নিতে নিতে যদি কারেন্ট চলে আসে, ঠিক আছে। কিন্তু অক্সিজেন যদি শেষ হয়ে যায় কারেন্ট আসতে আসতে, তুমি অক্সিজেনের কারণে মারা যাবে ওই জায়গায়। ওই উপরে যে সিলিংটা থাকে, সিলিংটা ফলস সিলিং থাকে আর কি। তুমি যদি কোনো মতো ফলস সিলিংটা খুলতে পারো, বিভিন্ন মুভিতে দেখা যায় আমরা ফলস সিলিংগুলো খুলে, হ্যাঁ, তুমি যদি এই ফলস সিলিংটা খুলতে পারো, তাহলে উপর থেকে এয়ার সার্কুলেশন পাইবা। আচ্ছা, আমরা আবার ক্লাসে যাই। আমরা আমাদের ইউটিউবের স্টুডেন্টগুলোরে এতগুলা ইনফরমেশন না দিই। সিআইডিতে এগুলো দেখা যায়, ওরা আবার সিআইডি দেখতে যাবে, ইউটিউবে ওরা সার্চ দিবে পরে সিআইডি, সিলিং খোলার সিস্টেম। আমরা ওদেরকে এত কিছু না শিখাই, আমরা শুধু ওদেরকে ফিজিক্স শিখাই। সাইলেন্ট। তো এবার এই লিফটটা যখন নিচের দিকে নামে, ধরে নিলাম লিফটের নিচের দিকে ত্বরণে নামতেছে। এ ত্বরণে লিফট নিচে গতিশীল, এ ত্বরণে
লিফট নিচে গতিশীল। তো লিফটের ভিতর যে ব্যক্তিটা থাকবে এই ব্যক্তিও তাহলে নিচের দিকে সেম ত্বরণে গতিশীল থাকবে না, নাকি ব্যক্তির ত্বরণ আলাদা হবে? একই থাকবে না? একই থাকবে। তাহলে এখানে এবার একজন ব্যক্তি আছে, তো এই ব্যক্তিটা এবার নিচের দিকে সেম ত্বরণে গতিশীল। লিফটের ত্বরণ যা, ব্যক্তিটার ত্বরণও তা। লিফটের ত্বরণও এ, ব্যক্তির ত্বরণও এ। আচ্ছা, এবার ব্যক্তির ওজন যেটা, সেটা কি ক্রিয়া করা বন্ধ করে দিছে? পৃথিবী কি ব্যক্তিকে এখন আর টানতেছে না? পৃথিবী ব্যক্তিকে এখন আর আকর্ষণ করবে না? করবে। পৃথিবী এখনো ব্যক্তিকে এমজি বলে আকর্ষণ করবে। আবার ব্যক্তি এখনো তলের কাছ থেকে একটা প্রতিক্রিয়া পাইতে থাকবে, কারণ তলের উপরই তো সে দাঁড়ায় আছে, লিফটের ফ্লোরের উপরই তো দাঁড়ায় আছে। তো সে লিফটের ফ্লোরের উপর একটা বল প্রয়োগ করবে। লিফটের ফ্লোরের উপর যে বলটা প্রয়োগ করবে সেটা হচ্ছে ক্রিয়া। লিফট তাকে কি দিবে? লিফট তাকে দিবে প্রতিক্রিয়া এন। তো এখানে আমরা শুধু ব্যক্তির সাপেক্ষে হিসাবটা করি। আমরা লিফটের ত্বরণটা কার সাপেক্ষে হিসাব করব? ব্যক্তির সাপেক্ষে, কারণ ব্যক্তির ত্বরণ যা লিফটের ত্বরণ তো তাই। আচ্ছা, তো ব্যক্তির সাপেক্ষে হিসাব করলে আমরা লিফটের ত্বরণের ব্যাপারটা জেনে যাব, যে লিফটের ত্বরণ কত আসবে, কোন সূত্র দিয়ে আসবে। দেখো, ব্যক্তির জন্য ব্যক্তির এফবিডি গুলো একটু আঁকি। ব্যক্তির এফবিডি, ব্যক্তির এফবিডিতে উপরের দিকে কাজ করতেছে এন, নিচের দিকে কাজ করতেছে এমজি, এবং এটা হচ্ছে ব্যক্তির ভর এম। ব্যক্তি কোন দিকে গতিশীল আছে? নিচের দিকে এ ত্বরণে। তাহলে কোন দিকের বলটা বড়? এমজি বড়। যেটা বড় সেটারে আমরা পজিটিভ বল ধরলাম, যেটা ছোট সেটারে আমরা নেগেটিভ বল ধরলাম। যেদিকে যাচ্ছে সেদিকের বল পজিটিভ, যেদিকে যায় সেদিকের বল পজিটিভ। তাহলে এখানে আমরা বলতে পারি এফ নেট সমান সমান কত হবে? এখানে এফ নেট সমান সমান কত হবে? এফ নেটের সূত্র হচ্ছে এম এ। আচ্ছা, তো এফ নেটে এখানে কি কি বল আছে? লব্ধি বলের জন্য কি কি বল আছে? এন এবং এমজি আছে। বড় হচ্ছে এখানে এমজি, এমজি মাইনাস এন ইকুয়াল টু এম এ। এমজির সামনে প্লাস, এন এর সামনে মাইনাস। হ্যাঁ, বুঝিনি তোমার কোশ্চেন। কারণ এমজির দিকে যাচ্ছে, লিফট কার দিকে যাচ্ছে এবার? এমজির দিকে নাকি এন এর দিকে? উপরে উঠলে এন এর দিকে উঠতেছে, নিচে নামলে এমজির দিকে নামতেছে। যার দিকে নামতেছে তার ডিরেকশনটাকে আমরা ধরে নিছি পজিটিভ। এমজির ডিরেকশনটাকে পজিটিভ ধরছি, আর উপরের ডিরেকশনটাকে নেগেটিভ। নর্মাল কনসেপ্টটাই, সাধারণ কনসেপ্টটাই, এখানে অসাধারণ কোনো কনসেপ্ট আনা হয় নাই। এই লাইনটা বুঝছেন? তাহলে এখান থেকে আমরা তলের প্রতিক্রিয়া পেয়ে গেলাম, আর এখান থেকে আমরা ত্বরণ পাবো। এই লাইন থেকে তুমি ত্বরণের জন্য ইকুয়েশন বানাইতে পারো, এ সমান সমান এমজি মাইনাস এন ডিভাইডেড বাই এমজি মাইনাস এন ডিভাইডেড বাই এম। এখান থেকে কার ত্বরণ পাওয়া যাবে? ব্যক্তির ত্বরণ পাওয়া যাবে। ব্যক্তির ত্বরণ যা, এখানে লিফটের ত্বরণটাও তাই, একই। আবার এখান থেকে তুমি কি পাবা? এখান থেকে ব্যক্তির তলের প্রতিক্রিয়া পাবা। সুতরাং তল হতে প্রাপ্ত বা ব্যক্তির উপর প্রযুক্ত তলের প্রতিক্রিয়া, ব্যক্তির উপর প্রযুক্ত তলের প্রতিক্রিয়া, প্রযুক্ত তলের প্রতিক্রিয়া কত আসবে? এন সমান এমজি মাইনাস এম এ। মানে সে যে ত্বরণে নামবে সেই ত্বরণটা তার ওজন থেকে বাদ দিয়ে দিতে হবে। সে যে ত্বরণে নামবে ওই ত্বরণের বলটা তার ওজন থেকে বাদ দিয়ে দিতে হবে। সে যদি মনে করো তার ওজন হচ্ছে 100 কেজি, সে 1 ms ইনভার্স 2 ত্বরণে নামতেছে, তাহলে তার ওজন যা সেখান থেকে 100 নিউটন বাদ দিয়ে দিতে হবে। তার ভর কত? 100 কেজি, কত ত্বরণে নামতেছে? 1 ms ইনভার্স 2 ত্বরণে নামতেছে। তাহলে কত বাদ দিয়ে দিতে হবে? 100 নিউটন বাদ দিয়ে দিতে হবে তার ওজন থেকে। 100 কেজি ভরের লোকের ওজন কত? 980। 100 কেজি ভরের লোকের ওজন কত? 980। হ্যাঁ, তাহলে এখান থেকে যদি বাদ দিয়ে দিই আমরা, লোকটা এখন তলের প্রতিক্রিয়া পাবে 880 নিউটন। ঠিক আছে? তো এটা গেল লিফট যখন এ ত্বরণের নিচে গতিশীল হয়। চাইলে উপরে একটা শিরোনাম লিখতে পারো, এ ত্বরণে নিম্নমুখী হলে, লিফট এ ত্বরণে নিম্নমুখী হলে, লিফট এ ত্বরণে নিম্নমুখী হলে লিফটে কখন ওজনহীন অনুভব করব? আচ্ছা, এখনই লিখি লিফটে ওজনহীনতা।
লিফটে ওজনহীনতা। আচ্ছা, আমরা আগের পয়েন্টার একটা সিদ্ধান্ত লিখতে ভুলে গেছি, তোমরা নিচে একটা সিদ্ধান্ত অ্যাড করো। অর্থাৎ লিফট যখন নিচে নামবে তখন ব্যক্তি নিজেকে হালকা অনুভব করবে। লিফট যখন এ ত্বরণে নিচে গতিশীল হবে তখন ব্যক্তি নিজেকে হালকা অনুভব করবে। কেন? ব্যাখ্যাটা শুনে নাও। লিফট যখন এ ত্বরণে নিচে নামবে, দেখো লোকটা যেটা অনুভব করে সেটা কি? এখানে যে লোকটা, এই লোক যেটা অনুভব করে সেটা কি? সেটা হচ্ছে তলের প্রতিক্রিয়া। লোকটার বডিতে কোন বলটা গেছে? তলের প্রতিক্রিয়া গেছে। লোকটা কি ফিল করে? তলের প্রতিক্রিয়ায়। নিচে যখন লিফট নামে তখন তলের প্রতিক্রিয়া পাওয়া গেছে লোকটার ওজন মাইনাস এম এ। লোকটার ওজন ছিল, আমরা 100 কেজি ধরে দেখছিলাম, লোকটার ওজন ছিল 980, কিন্তু সে ফিল করে কত? 880। তো 980 যখন তার ওজন, সেখানে 880 ফিল করা মানে কি? সে নিজেকে হালকা অনুভব করতেছে। তাইলে আগের সিদ্ধান্তটা ভালো করে লিখে নাও। অর্থাৎ লিফট এ ত্বরণের নিচে গতিশীল হলে লোকটি নিজেকে হালকা অনুভব করবে। অর্থাৎ লোকটি এ ত্বরণের নিচে গতিশীল হলে, আচ্ছা, অর্থাৎ লিফট এ ত্বরণের নিচে গতিশীল হলে লোকটি নিজেকে হালকা অনুভব করবে। এবার লিফটে ওজনহীনতা, আর লাস্টে আমরা দেখব লিফটে ভারী কখন অনুভব করবে। কালি নেই কোন মার্কারটায়? এটাতে। তো দেখেন কখন লিফটকে ওজনহীন ভাববো। একটা লিফট মনে করেন দড়ি ছিঁড়ে পড়ে যাচ্ছে, তখন আপনি নিজেকে ওজনহীন মনে করবেন। কেন? লিফট দড়ি ছিঁড়ে পড়ে গেলে নিজেকে ওজনহীন ভাবে। লিফট দড়ি ছিঁড়ে পড়ে গেলে নিজেকে মানুষরা ওজনহীন ভাববে। এটা না তোমার? তো এবার এই লিফটটা যখন দড়ি ছিঁড়ে নিচে পড়ে যাচ্ছে তখন লিফটের ত্বরণ কত হবে? লিফট কোন ত্বরণে নিচে গতিশীল হবে? একটা জিনিস, ভেরি গুড, একটা জিনিস নিচে হাত থেকে ফেলে দিলাম, সে কোন ত্বরণে পড়তেছে? 9.8 ত্বরণে। লিফটটার মনে করে এখানে যে দড়িটা ছিল, এই দড়িটা মনে করে দড়ি ছিঁড়ে গেলে, দেখো দড়ি ছিঁড়ে গেলে লিফটের ত্বরণ এ সমান সমান জি। দড়ি ছিঁড়ে গেলে লিফটের ত্বরণ নিচে এ সমান সমান জি। তো এবার এখানে যে ব্যক্তিটা আছে, ব্যক্তির জন্য আমরা কিছু হিসাব করি। এই ব্যক্তিটার জন্য আমরা হিসাব করি। ব্যক্তির নিচের দিকে পাওয়া গেছে এমজি, উপরের দিকে পাওয়া গেছে তলের প্রতিক্রিয়া, আচ্ছা, আর ত্বরণ পাওয়া গেছে এ সমান সমান জি। তো এবার যদি আমরা এখানে এফ নেটের সূত্র অ্যাপ্লাই করি তাহলে আমরা পাই এফ নেট সমান সমান এম এ। লিফটের ত্বরণ এবার কত? এ সমান সমান জি। তাহলে এখানে এর পরিবর্তে আমরা জি বসায় দিব। আর এফ নেটের জন্য লিফট পড়তেছে নিচে, তাহলে নিচের দিকের বলটা বড়, উপরের দিকের বলটা ছোট। বড় বলকে প্লাস দিলাম, ছোট বলকে মাইনাস দিলাম। এম জি মাইনাস এন ইকুয়াল টু এম, এর জায়গায় বসায় দিলাম লিফটের ত্বরণ কত এখন? লিফটের ত্বরণ হচ্ছে এখন জি, এর জায়গায় বসায় দিলাম জি। তাহলে আমরা পাইলাম মাইনাস এন ওই পাশে গেল আর এম জি এ পাশে আসলো। এম জি মাইনাস এই এম জিটা আসলো, এম জি ইকুয়াল টু মাইনাস এন ওই পাশে গেল, শুধু এন। এম জি থেকে এম জি চলে গেলে থাকবে শূন্য, সুতরাং এন ইকুয়াল টু শূন্য। অর্থাৎ লোকটার অনুভূত ওজন, এনটাই ছিল লোকটার অনুভূত ওজন, তলের প্রতিক্রিয়াই হচ্ছে লোকের অনুভূত ওজন। সুতরাং লোকটির অনুভূত ওজন শূন্য। আচ্ছা, এবার লোকটা কখন নিজেকে ভারী মনে করবে সেটা তোমরা নিজেরা বের করতে পারবা? লিফট যখন উপরে উঠবে সেটা বের করতে পারবা? কন্ডিশন এরকম বসায় বের করতে পারবা? আচ্ছা, আমি শর্টকাটে বলে দেই। লিফট যখন উপরে উঠবে এ ত্বরণে তখনও লোকটার ওজন থাকবে নিচের দিকে, হ্যাঁ, এমজি থাকবে নিচের দিকে, এন থাকবে উপরের দিকে, এন হবে প্লাস, এমজি হবে মাইনাস। এখানে লিখবো এন মাইনাস এমজি ইকুয়াল টু এম এ। তাহলে একবারে আসবে এন সমান এম এ প্লাস এমজি। শর্টকাটে তুলে নাও, বাসায় গিয়ে পুরোটা সাজায় লিখো। এবার আমরা যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে ওজন ব্যাপারটা কি। দোকানে যে ডিজিটাল ওয়েট মেশিনগুলো আছে সেগুলো কিভাবে কাজ করে, সেগুলো তলের প্রতিক্রিয়ার কনসেপ্টেই কাজ করে। দোকানে ওজন মাপার মেশিনগুলো তলের প্রতিক্রিয়া কনসেপ্টে কাজ করে। কিভাবে কাজ করে? বা আমি যখন কোনো একটা মেশিনের উপর গিয়ে দাঁড়াই ওজন মাপার জন্য, সেটাও তলের প্রতিক্রিয়ার কনসেপ্টে আমার ওজনটা দেখায়। মানুষ যখন ড্রোন বানানোর সময় তারা থ্রাস্ট চেক করে। একটা ওয়েট মাপক মেশিনের উপর বসায়া ওই ব্লেডগুলো ঘুরায়া, পাখাটা ঘুরায়া, রোটরটা ঘুরায়া তারা থ্রাস্ট চেক করে যে উপরের দিকে, থ্রাস্ট হচ্ছে উপরের দিকে ধাক্কা, উপরের দিকে ধাক্কাটা কত আসতেছে।
তারা কি করে শুনো, এখানে একটা ওয়েট মাপক মেশিন থাকে ছোট, এটার উপর তারা ড্রোনটাকে বসায়, ড্রোনের যে বডিটা বসায়, এখানে মনে করো পাখা থাকে, এই পাখাটাকে তারা ঘুরাইতে থাকে। তো নর্মালি পাখা যখন ঘুরবে না তখন নিচের দিকে কাজ করবে mg, উপরের দিকে থাকবে n ইকুয়াল টু স্বাভাবিক অবস্থায় কি থাকবে mg। তখন আমরা এখানে যে ডায়ালটা, এই ডায়ালের মধ্যে পুরা যে ড্রোনের ওজন সেই অ্যাকচুয়াল ওজনটাই দেখতে পাবো, কারণ এনটাই তো হচ্ছে ড্রোন যে ওজনটা ফিল করতেছে সেটা। এন কি? এই লোক যে ওজন ফিল করতেছে সেটা। তাহলে এই এনটা কি? এনার যে অ্যাকচুয়াল ওজন সেটা। তো এই যে অ্যাকচুয়াল ওজন কখন এমজি থাকবে? যখন ড্রোনের উপর কেউ কোনো বল দিতেছে না। এবার ড্রোনটাকে যদি আমি পাখাগুলো ঘোরানো শুরু করি, পাখাগুলো উপরের দিকে একটা টর্ক তৈরি করবে না? টর্ক কোন দিকে থাকে? মনে করো এখানে একটা পাখা ঘুরতেছে, টর্কটা কোন দিকে থাকবে? এই সেন্টার থেকে উপরের দিকে, ঘূর্ণন অক্ষ থেকে উপরের দিকে। যদি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে পাখাটা, তাহলে টর্ক আসবে কোন দিকে? উপরের দিকে। ক্লকওয়াইজ ঘুরলে টর্ক আসবে কোন দিকে? নিচের দিকে। তাহলে এখানে এই ব্লেডগুলোর যখন আমি ঘুরাই, উপরের দিকে একটা টর্ক পাওয়া যায়। টর্ক সমান সমান আমরা কি বলতে পারি? আরএফ বলতে পারি। এখানে আমরা যদি এই পাখার রেডিয়াসটা বলতে পারি, তাইলে আমরা বলতে পারবো এফ এর মান কত। এফ এর মান পেয়ে যাইতেছি, এফ সমান সমান আসবে টর্ক ডিভাইডেড বাই রেডিয়াস। তো উপরের দিকে একটা বল পাওয়া গেছে। উপরের দিকে কয়টা বল আছে ড্রোনের জন্য দেখো তো? উপরের দিকে আছে এফ বল, উপরের দিকে আছে এন। তো একটু খেয়াল করো, ড্রোনের উপরের দিকে কাজ করে এফ বল, উপরের দিকে কাজ করে এন বল, নিচের দিকে কাজ করে কোনটা? এমজি। তো তুমি এই এফটাকে বাড়াইতে নর্মালি এই এন আর এমজি সমান, এই এন আর এমজি সমান, তুমি কি ইয়ার উপরে উঠাইতে পারবা? পারবা না। তোমার উপরে উঠাইতে হলে এমজিটারে ক্যান্সেল করতে হবে, নিচের এমজিটারে ক্যান্সেল করতে হবে। নিচের এমজিটারে ক্যান্সেল করা মানে নিচের দিকে তাকে কেউ এখন আর টানতেছে না, সে এবার উপরে উঠতে পারবে। তো এই এমজিটারে ক্যান্সেল করার জন্য তোমার এফ এর মান কত রাখতে হবে? এমজি। ঠিক এমজি রাখলেই এমজি ক্যান্সেল হয়ে যাবে। এবার যদি এমজি থেকে বড় রাখো, উপরে ওঠার জন্য আরো বেশি বল পাইলা, আরো তাড়াতাড়ি উপরে উঠতে পারবা। তো তারা কি করে? ব্যাটারির পাওয়ার বাড়ায়া বা ওই যে ঘূর্ণন ক্ষমতা বাড়ায়া তারা এই এফটাকে বাড়ানোর চেষ্টা করে। এফটাকে যত বাড়ায় তত দেখে তারা এখানে রিডিংটা কমতেছে। কেন কমতেছে? উপরের দিকে যত বল আসবে, মনে করো এটার এমজির মান হচ্ছে, এটার ড্রোনের ভর হচ্ছে 10 কেজি, তাহলে নিচের দিকে আসলো কয় কেজি? মানে নিচের দিকে আসলো কয় নিউটন? 100 নিউটন। এই এন এর মানও পাওয়া যাবে 100 নিউটন। তো উপরেও 100, নিচেও 100। বল কাটাকাটি হয়ে গেছে, বল কাটাকাটি হয়ে এটা যে জায়গার বস্তু সে জায়গায় পড়ে আছে, কিন্তু এটার ওই জায়গায় রাখতে চাইতেছি না, এটা নিতে চাইতেছি উপরে। এটার উপরে নিতে গেলে 100 নিউটনটা ক্যান্সেল করতে হবে। এই 100 নিউটনটা ক্যান্সেল করার জন্য উপরে আরো 100 দিয়ে দিলাম। উপরে এখন কয় নিউটন টোটাল? 200। নিচের দিকে কোনো বল আছে না, তখন এটা ওজন শূন্য। ওজন শূন্য, এটা কোন দিকে যাবে? উপরের দিকে উঠতে থাকবে। বুঝছো ব্যাপারটা? এবার তোমারে বলা হইলো একটা লিফট নিয়ে তুমি কপি কলের মতো সিস্টেম করে দাঁড়ায় আছো। এটা একটা এসডব্লিউ, তোমাদের খেয়াল করো, এটাই লাস্ট এসডব্লিউটা দিয়ে আজকে আমরা ক্লাস এখানেই শেষ করে ফেলবো। ব্যাপারটা একটু বুঝো। এটা একটা লিফট, এই লোকটা দড়িটা ধরে যখন টান দেয় তখন সে আস্তে আস্তে উপরের দিকে উঠে। না, হ্যাঁ, এই দড়িটা এখানে মনে করো একটা ছিদ্র করা আছে, এই ছিদ্র দিয়ে এই দড়িটা ভিতরে আসছে। আর এখানে একটা আংটার সাথে মনে করো দড়িটারে গিট্টু লাগায় রাখছে। হ্যাঁ, এখানে লিফটের সাথে দড়িটা আটকানো আছে, আর এখানে দড়িটা লিফটের ভিতরে এই লোকের হাতে আছে। লোকটা দড়িটার আস্তে আস্তে টান দিলে, দড়িটার লেন্থ ছোট হবে না? দড়িটার লেন্থ ছোট হয়ে দড়িটা এদিকে তার হাতে এসে পড়ে থাকবে। তো দড়িটা যেহেতু ছোট হইতেছে, এটা এই পুরা দড়ি পাইলে লিফটটা যে জায়গায় লিফট সে জায়গায় থাকতো, কিন্তু দড়িটা যদি আস্তে আস্তে ছোট হয়, লিফটটা যে জায়গায় লিফট সে জায়গায় তো থাকতে পারবে না, আস্তে আস্তে উপরে উঠবে। হ্যাঁ, তো সে যখন আস্তে আস্তে উপরে উঠতেছে তখন তার নিজেকে কিরকম মনে হবে? ভারী মনে হবে না হালকা মনে হবে? আবার সে যখন নিচে নেমে যাবে, দড়িটার আস্তে আস্তে লুজ করতে করতে নিচে নেমে যাবে, তখন তার নিজের কিরকম মনে হবে? এটা তোমাদের হচ্ছে এসডব্লিউ। তোমরা নিজেরা ভেবে এই এসডব্লিউটার ব্যাখ্যা বের করবে। ঠিক আছে? আবার শুনো, লোকটা যখন দড়িটাকে আস্তে আস্তে লুজ করবে তখন সে নিচে নামবে, ওই অবস্থায় তার কি ফিল হচ্ছে? এখানে সুতা টান বলটাও হিসাব করবা। লিফটের উপর এখানে টান বল কাজ করতেছে উপরের দিকে টি। আবার লিফটের যে ভর আছে এম, সেটাও হিসাব করবা। পুরো লিফটের ভর কোন দিকে কাজ করবে? নিচের দিকে, এমজি। আর পুরো লিফটের উপর সুতার টান বল কোন দিকে কাজ করবে? উপরের দিকে।
তো লিফটের এই দুইটা হিসাব আমি দিয়ে দিলাম, ব্যক্তির হিসাবগুলো তোমরা জানো। প্রশ্নটা কি? প্রশ্নটা হচ্ছে দড়ি আস্তে আস্তে লুজ করে লিফট নিচে নামাইলে লোকটা নিজেকে কীরকম ভাববে, আবার দড়ি টেনে টেনে আস্তে আস্তে উপরে উঠলে লোকটা নিজেকে কীরকম ভাববে। বা আমরা বলতে পারি এখানে মনে করো একটা ওজন মাপক মেশিন আছে, এই ওজন মাপক মেশিনে সে নিচে নামার সময় ওজনটা তার প্রকৃত ওজনের চেয়ে বেশি দেখাবে না কম দেখাবে, তোমরা মানই বের করো। এই লোকের মান, ভরের মান 50 কেজি, লিফটের ভর 500 কেজি। তোমরা মান বের করো, এখানে লোকটার ভর কত দেখা যাবে। একবার দড়ি ছেড়ে সে আস্তে আস্তে নিচে নামবে, আরেকবার দড়ি টেনে সে আস্তে আস্তে উপরে উঠবে। নিচে নামবে কোন ত্বরণে দিয়ে দিলাম, নিচে নামবে 1 ms ইনভার্স 2 ত্বরণে, উপরে উঠবে সে 1 ms ইনভার্স 2 ত্বরণে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আগে উপরে উঠবে, দড়ি তো তার কাছে বেশি নাই, আমরা দেখতে পাইতেছি দড়ি এতটুকুই, একটু কি, তো এই ছাইড়া দিলে তো সে শেষ, অক্কাপ হইব। মনে করি এটা 10 তলা বিল্ডিং এর উপরে আছে, যতক্ষণ ওর হাতে শক্তি আছে ততক্ষণ বাচ্চা রয়েছে। ওর আরো একটা সলিউশন আছে, গলায় দড়িটা বাইন্ধা নিলেই হয়। কি হইব, এই যে দড়িটা গিয়া এই জায়গায় আটকায় যাইব, লিফট তো পড়বো না। আমাদের কন্ডিশন কিন্তু ক্লিয়ার, লিফট পড়ে নাই, লিফটের কারণে কিন্তু সে মারা যায়নি, অন্য কারণে মারা গেছে। এখানে সলিউশন বাইর করবা, যদি আসলে লিফটটা 5 তলার উপরে থাকে লোকটা বেঁচে থাকার উপায় কি?